नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা যেমনটা শুরু করেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র তার যে একটা সিরিজ, সেই সিরিজের আজ তৃতীয় দিন, ঠিক আছে। তো আজকের ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য থাকবে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটি আছে সেটি দেখে নাও। নিচের কোন নদীটি গঙ্গার বাম তীরের উপনদী? ঠিক আছে, কোন তীরের? বাম তীরের উপনদী। তো দেখো, গঙ্গার উপনদী জানার আগে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গঙ্গার উৎপত্তিটা। দেখো, উত্তরাখণ্ডে এই যে বদ্রীনাথ, ঠিক আছে, বদ্রীনাথের কাছে একটা গ্লেসিয়ার আছে, ঠিক আছে, হিমবাহ যেটাকে বলা হয় বাংলাতে, ঠিক আছে। সেই গ্লেসিয়ারটার নাম কি? শতপথ গ্লেসিয়ার। যেখান থেকে উৎপত্তি হয়েছে এটাকে বলা হচ্ছে শতপথ গ্লেসিয়ার, ঠিক, শতপথ গ্লেসিয়ার। সেখান থেকে একটা নদী উৎপত্তি হয়েছে। সেই নদীটাকে দেখো একদম ব্লু কালারের আছে। সেই নদীটাকে বলা হচ্ছে তোমার কি বলা হয়? সেটা বলা হচ্ছে অলকনন্দা, ঠিক আছে। সেই নদীটাকে বলা হচ্ছে অলকনন্দা। এবং এই নদীটার সাথে আরও কিছু কিছু নদী মিশেছে এবং বিভিন্ন রকমের যে প্রয়াগ, সেই প্রয়াগগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। দেখো, প্রথমেই এই অলকনন্দার সাথে ধলিগঙ্গা মিশেছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ধলিগঙ্গা। এবং ধলিগঙ্গা মিলে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ, ঠিক আছে। তারপর কিছুটা আবার এগিয়ে এসো, তারপর একটা নদী মিশেছে, সেটাকে বলা হচ্ছে নন্দাকিনী। এই যে ইয়েলো কালারের যেটা আছে এটা হচ্ছে নন্দাকিনী। এই নন্দাকিনীটা যেখানে মিশেছে, ঠিক আছে, নন্দাকিনী যেখানে মিশেছে সেটাকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ, ঠিক আছে। এই যে জায়গাটা মিশেছে এটাকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ, ঠিক আছে। এরপর দেখো, নন্দপ্রয়াগ হলো, তার আর একটু নিচে আরও একটা নদী অলকনন্দার সাথে মিশেছে, সেটাকে বলা হচ্ছে পিণ্ডারি। গ্রিন কালারের যেটা আছে সেটা হচ্ছে পিণ্ডারি। এবং পিণ্ডারি নদী যেখানটায় মিশেছে সেটা হচ্ছে কর্ণপ্রয়াগ, ঠিক আছে। এরপর দেখো, হলো ডান দিকে। এরপর বাম দিক থেকে দেখো কেদারনাথ থেকে, ঠিক আছে, কেদারনাথ থেকে একটা নদী এসে মিশছে অলকনন্দার সাথে। দেখো, মেন নদী হচ্ছে অলকনন্দা, ঠিক আছে। এই অলকনন্দার সাথেই কেদারনাথ থেকে একটা নদী এসে মিশেছে, সেটাকে বলা হচ্ছে তোমার কি? সেটাকে বলা হচ্ছে মন্দাকিনী, ঠিক আছে। এই যে মন্দাকিনীটি যে জায়গায় মিশেছে তাকে বলা হচ্ছে রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। এবং গঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে, গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী এসেছে, তাকে বলা হচ্ছে ভাগীরথী। কী নাম? ভাগীরথী। গঙ্গোত্রী হিমবাহ থেকে যেটা আসছে সেটা ভাগীরথী। এবং এই গঙ্গোত্রী হিমবাহের যে ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর সাথে একটা নদী মিশেছে, সেটাকে হচ্ছে ভিলগঙ্গা। এইখানে এসে মিশেছে, ঠিক আছে। এবং এই ভিলগঙ্গার উপরে একটা কি গড়ে উঠেছে? একটা বাঁধ গড়ে উঠেছে, ঠিক আছে। এরপর এই বাঁধটার কি নাম সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদীটা এগিয়ে আসছে এবং সেটা অলকনন্দার সাথে যে জায়গায় মিশেছে সেই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ, ঠিক আছে। সেই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এরপর দেখো, আমরা নদীর নাম, মানে ধরো একটা নদী, এটা একটা মেন নদী, এই নদীটার সাথে আরও একটা নদী এসে মিশেছে, ঠিক আছে। এরপর যদি এই নদীটার গভীরতা এই নদীর চেয়ে বেশি হয় বা এই নদীটার থেকে এই নদীর জলের পরিমাণটা বেশি হয়, তখন এখানে এগিয়ে যে নদীটা তৈরি হচ্ছে এই নদীটার নামকরণ একটা নতুন নদী হিসাবে করা হয়। দেখো, এখানে কি ছিল? এটা ছিল মেন অলকনন্দা নদী। এখান থেকে আসছে কি? এখান থেকে আসছে ভাগীরথী। এটা হচ্ছে কি? ভাগীরথী। ভাগীরথীর যে জলের প্রবাহ সেটা কি অলকনন্দার চেয়ে বেশি। তার জন্য কি করা হয়েছে? যেখানে মিশেছে মানে দেবপ্রয়াগ থেকে এই নদীটার নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? গঙ্গা। তো এই নদীটার নাম হচ্ছে গঙ্গা। দেখো, গঙ্গার যে উৎপত্তি সেটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো, তাও একবার তোমাদেরকে বুঝিয়ে বলছি, ঠিক আছে। দেখো, প্রথমেই দেখো, এই যে বদ্রীনাথ, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এই বদ্রীনাথের কাছে একটা গ্লেসিয়ার বা হিমবাহ আছে, তাকে বলা হচ্ছে শতপথ গ্লেসিয়ার, ঠিক আছে। সেটাকে বলা হচ্ছে শতপথ গ্লেসিয়ার। এই যে শতপথ গ্লেসিয়ার, এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হচ্ছে অলকনন্দা। কি নাম? অলকনন্দা। এই অলকনন্দার সাথেই একটা নদী ডান দিক থেকে এসে মিশেছে, ঠিক আছে। ডান দিক থেকে একটা নদী এসে মিশেছে, সেটার নাম হচ্ছে ধলিগঙ্গা।
এবং যে জায়গাটায় মিশেছে সেই জায়গাটাকে বলা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। প্রয়াগ মানে হচ্ছে দুটো নদীর মিলনস্থল, ঠিক আছে। তাহলে দেখো অলকনন্দার সাথে ডান দিক থেকে ধৌলিগঙ্গা মিশে যে নদীটা তৈরি, যে প্রয়াগটা তৈরি করেছে তার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। তারপর নদীটা আবার এগিয়ে এসে ডান দিক থেকে আরও একটা নদী অলকনন্দার সাথে মিশেছে, যেটাকে বলা হচ্ছে নন্দাকিনী। এই নন্দকিনীটি যেখানে মিশেছে তাকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ। তাহলে কি অলকনন্দার সাথে ধৌলিগঙ্গা মিলে বিষ্ণু প্রয়াগ, অলকনন্দার সাথে নন্দাকিনী মিশে পড়ে হচ্ছে নন্দপ্রয়াগ, এবং এই অলকনন্দার সাথেই যখন আবার ডান দিক থেকে আরও একটি নদী তার নাম হচ্ছে পিণ্ডারি, পিণ্ডারি এসে করে মিশছে তখন তাকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ। তাহলে এখন পর্যন্ত আমরা টোটাল 3টা প্রয়াগ দেখলাম। একটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ যেখানে অলকনন্দার সাথে ধৌলিগঙ্গা মিশছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে নন্দপ্রয়াগ যেখানে কি অলকনন্দার সাথে নন্দাকিনী মিশছে, এবং আরও একটি হচ্ছে কর্ণপ্রয়াগ যেটার সাথে অলকনন্দার সাথে কি মিশেছে, পিণ্ডারি। তাহলে ডান দিক থেকে 3টা নদী হয়ে গেল। এরপর চলে এসো কেদারনাথে। এই কেদারনাথ থেকে একটা নদী তৈরি হয়েছে যাকে বলা হচ্ছে মন্দাকিনী। নদীটার নাম কি, মন্দাকিনী, ঠিক আছে। নদীটার নাম হচ্ছে তোমার মন্দাকিনী। এই মন্দাকিনী নদীটা এই অলকনন্দার কাছে যেখানে মিশেছে সেই জায়গাটার নাম করা হয়েছে কি, রুদ্রপ্রয়াগ। তাহলে টোটাল আমাদের কটা প্রয়াগ, একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, একটা হচ্ছে কর্ণপ্রয়াগ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে নন্দ এবং একটা হচ্ছে বিষ্ণু। এখন পর্যন্ত টোটাল 4টা প্রয়াগ দেখলাম। এরপর আরও একটা দেখো গঙ্গোত্রী হিমবাহ। আমরা কি জানি গঙ্গার উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, কিন্তু দেখো গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে ভাগীরথী। নদীটার নাম কি, ভাগীরথী। এরপর দেখো সেই নদীটা, যে ভাগীরথী নদী অলকনন্দার সাথে এসে মিশছে, এই যে জায়গাটাকে মিশছে তাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। তাহলে টোটাল আমরা 5টা প্রয়াগ দেখলাম, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, ঠিক আছে। তো গঙ্গোত্রী থেকে ভাগীরথী নদী এসে অলকনন্দার সাথে যেখানে মিশছে সেটাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। এরপর একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি কোনো একটা মেন নদী থাকে, ঠিক আছে, এই মেন নদীটার সাথে যদি কোনো একটা অন্য নদী এসে মিশে যায় এবং সেই নদীটার জলের পরিমাণ যদি মেন নদীটার চেয়ে বেশি হয়, তখন মিশে যাওয়া এরিয়াটার পরের থেকে নদীটার নাম পরিবর্তন হয়ে যায়। তার জন্যে দেখো ভাগীরথী এসে যখন দেবপ্রয়াগে মিশলো তারপরে নদীটার নাম হচ্ছে কি, গঙ্গা। তাহলে গঙ্গোত্রী থেকে যখন নদীটার উৎপত্তি হচ্ছে তখন তাকে কিন্তু গঙ্গা বলে পরিচিতি দেওয়া হচ্ছে না। যখন দেবপ্রয়াগে এসে করে মিশছে তারপরে নদীটার নামকরণ করা হচ্ছে কি, গঙ্গা, ঠিক আছে। এরপর দেখো এটা যদি আমরা হাতে আঁকি তাহলে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বদ্রীনাথের কাছে একটা গ্লেসিয়ার আছে, সেটা নাম হচ্ছে শতপথ গ্লেসিয়ার, এবং সেখান থেকে একটা নদী তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, অলকনন্দা, ঠিক আছে। এই যে রেড কালারের এটা হচ্ছে অলকনন্দা। এরপর দেখো এই অলকনন্দার থেকেই ডান দিক থেকে একটা নদী এসে মিশছে, এটাকে বলা হচ্ছে ধৌলিগঙ্গা, এবং এই যে প্রয়াগটাকে এটাকে বলা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। আরও একটা নদী এসে মিশছে সেটা হচ্ছে নন্দাকিনী, নন্দাকিনী যেখানে মিশছে নন্দপ্রয়াগ, আর একটা মিশছে পিণ্ডারি, পিণ্ডারি যেখানে মিশছে সেটাকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ। আবার এদিক থেকে মানে কেদারনাথ থেকে এসছে কি, মন্দাকিনী, কেদারনাথ থেকে একটা নদী আসছে কি, মন্দাকিনী, এই জায়গাটাকে বলা হচ্ছে কি, রুদ্রপ্রয়াগ। এবং গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী উৎপত্তি হয়েছে সেটার নাম হচ্ছে ভাগীরথী, এবং ভাগীরথী যেখানে এসে মিশছে সেটাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ, এবং দেবপ্রয়াগের পর থেকেই নদীটার নাম হয়েছে গঙ্গা। এটা মূল বিষয়বস্তু। এরপর আমাদেরকে দেখতে হবে গঙ্গার যে উপনদীগুলো আছে, ঠিক আছে, ডান দিকে কোন উপনদী আছে এবং বাম দিকে। দেখো মেন গঙ্গার যে বিস্তার, এটা হচ্ছে ধরো গঙ্গার বিস্তার, তো এই উপর দিকটাকে বলা হয় লেফট সাইড, ঠিক আছে, এবং নিচ দিকটাকে বলা হচ্ছে রাইট। দেখো উৎপত্তির মানে উপনদীর দিক থেকে গঙ্গা সবথেকে বড় উপনদী হচ্ছে যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন যমুনা নদী। এই গঙ্গোত্রী হিমবাহর পাশেই আছে যমুনোত্রী হিমবাহ। দেখো এখানে যদি ছবিটা দেখো, এখানে আছে কি, যমুনোত্রী বা যমুনোত্রী হিমবাহ। এখান থেকেই সৃষ্টি হয়েছে যমুনা, এবং সেটা গঙ্গা নদীর ডান তীরে এসে মিশেছে, এটাকে বলা হচ্ছে যমুনা নদী। এরপর দেখো বাম তীরের যে উপনদীগুলো আছে, প্রথমে আছে রামগঙ্গা, একটা হচ্ছে কি রামগঙ্গা, এটা রামগঙ্গা। তারপর হচ্ছে গোমতী, ঠিক আছে, গোমতীর পর আছে ঘরঘরা বা ঘাগরা নদীও বলা হয়, ঠিক আছে।
তারপর হচ্ছে গণ্ডক, তারপর হচ্ছে বুড়ি গণ্ডক, তারপর আরও একটা আছে কোসি। ঠিক আছে, এগুলো পরপর কিন্তু মনে রাখবে। তারপর আছে মহানদী। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মহানদী। তাহলে প্রথমে কি আছে, রামগঙ্গা। ঠিক আছে, তারপরে কি আছে, রামগঙ্গার পরে হচ্ছে গোমতী, গোমতী, গোমতীর পরে হচ্ছে ঘাগরা, ঘাগরা বলে, ঘগ্রা বলে। ঠিক আছে, তারপর আছে গণ্ডক, এটা হচ্ছে বুড়ি গণ্ডক, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কোসি, কোসি, এবং এটা হচ্ছে মহানদী। ঠিক আছে, এই যে মহানদী, এটা হচ্ছে বাম তীরেগুলো। ডান তীরে দেখো, ডান তীরে হচ্ছে একটা পর্বত আছে, সেটা হচ্ছে পর্বত শৃঙ্গ, সেটা হচ্ছে অমরকণ্টক। অমরকণ্টক থেকে একটা নদী তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে কি, সোন নদী। সেটা কোথায় এসে মিশছে, সেটা এসে মিশেছে গঙ্গার সাথে, এবং আরও একটি নদী গঙ্গার সাথে মিশে, সেটা হচ্ছে টোনস। ঠিক আছে, নদীটার নাম কি, টোনস। একটা হচ্ছে টোনস আর একটা হচ্ছে সোন। এগুলো হচ্ছে কি ডান তীরের উপনদী। এই সোন নদী, টোনস নদী এবং আরও একটি উপনদী হচ্ছে কর্মনাসা নদী, যেটাকে বলা হচ্ছে কি, কর্মনাসা। এটাও কিন্তু মনে রাখবে গঙ্গার একটা উপনদী। ঠিক আছে, এই কর্মনাসা নদীর তীরেই কিন্তু সেই চৌসার যে যুদ্ধ 1534 সালের, সেই 1534 সালের চৌসার যুদ্ধ কিন্তু এই কর্মনাসা নদীর তীরে হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো এই যে সোন নদী, এই সোন নদীর তীরে একটা বাঁধ গড়ে উঠেছে সোন নদীর উপর। বাঁধটার নাম হচ্ছে বাণসাগর। ঠিক আছে, বাণসাগর। এবং এই যে বাঁধটা বর্তমান নাম কি, বর্তমান নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। এরপর দেখো এখানে অপশান আছে কি, সোন, বেতবা, কেন, গণ্ডক। প্রথমত বেতবা এবং কেন, ঠিক আছে, এই দুটো নদীই হচ্ছে যমুনার এক একটা উপনদী। এরপর দেখো সোন, সোন নদী কি বললাম, নিচের দিক থেকে মিশেছিল, তার মানে ডান দিক থেকে। এখানে কি বলেছে, বাম তীরে, তাহলে উত্তর হচ্ছে কি, গণ্ডক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট প্রশ্ন কি আছে, কে গঙ্গায় কোন্ডা চোলা বা গঙ্গা নদীর বিজয়ী উপাধি গ্রহণ করেন। গঙ্গায় কোন্ড চোল বা গঙ্গা নদীর বিজয়ী। তো দেখো এখানে প্রথমত আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে চোল বংশ সম্বন্ধে একটু আমাদেরকে কিছু তথ্য জেনে রাখতে হবে। চোল হচ্ছে কি সঙ্গমকালীন একটা রাজবংশ দক্ষিণ ভারতের। ঠিক আছে, যার সংস্থাপক হচ্ছে বিজয়ালয়। ঠিক আছে, সংস্থাপক হচ্ছে বিজয়ালয়, ইনি হচ্ছেন সংস্থাপক। এবং এটা রাজধানী কোথায় ছিল, রাজধানী ছিল কঞ্জোর। ঠিক আছে, এই পর্যন্ত মনে থাকবে। এরপর একজন রাজা এসেছিল চোল বংশের বিজয়ালয়ের পর, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে রাজরাজ। খুব গুরুত্বপূর্ণ একজন শাসক, রাজরাজ প্রথম বা রাজরাজ। ঠিক আছে, ইনি কি করেছিলেন, শ্রীলঙ্কাকে অ্যাটাক করেছিলেন। কাকে, শ্রীলঙ্কাকে অ্যাটাক করেছিলেন। ঠিক আছে, এবং তারপর তিনি কি উপাধি নিয়েছিলেন, উপাধি নিয়েছিলেন মামুন্ডি চোল, মামুন্ডি চোল উপাধি নিয়েছিলেন। এবং তিনি একটা মন্দিরও স্থাপনা করেছিলেন, সেই মন্দিরটার নাম হচ্ছে বৃহদেশ্বর মন্দির, বৃহদেশ্বর মন্দির। ঠিক আছে, তাহলে চোল বংশের সংস্থাপক হচ্ছে বিজয়ালয় এবং একজন গুরুত্বপূর্ণ শাসক হচ্ছে রাজরাজ, যিনি শ্রীলঙ্কা অ্যাটাক করেছিলেন এবং তারপর তিনি উপাধি নিয়েছিলেন মামুন্ডি চোল এবং তিনি একটি মন্দির স্থাপনা করেছিলেন, তার নাম হচ্ছে বৃহদেশ্বর মন্দির। তারপর একজন আছে কি, পরান্তক প্রথম। পরান্তক প্রথম, দেখো পরান্তক প্রথম কি করেছিল, মাদুরাইকে জয় করে নিয়েছিল। ঠিক আছে, উত্তর ভারতের যে মাদুরাইকে জয় করেছিল কে, পরান্তক। এবং তিনি কি উপাধি নিয়েছিলেন, মাদুরাই কোন্ড, মাদুরাই কোন্ড। কোন্ড মানে হচ্ছে বিজয়ী, যে জায়গাটাকে জয়ী করে নিচ্ছে সেটাকে বলা হচ্ছে মাদুরাই কোন্ড। এবং এই পরান্তককে কে হারিয়েছিল জানো, রাষ্ট্রকূট শাসকের একজন রাজা, তার নাম হচ্ছে কৃষ্ণ দ্বিতীয়। ঠিক আছে, এরপর দেখো এই চোল বংশেরই আরও একজন প্রতাপী শাসক ছিল, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রথম, তার নাম হচ্ছে রাজেন্দ্র
প্রথম, ঠিক আছে, রাজেন্দ্র প্রথম। ইনিও কিন্তু শ্রীলঙ্কাকে অ্যাটাক করেছিলেন এবং শ্রীলঙ্কাকে পুরোপুরিভাবে জয় করে নিয়েছিলেন, ঠিক আছে, শ্রীলঙ্কাকে জয় করেছিলেন। তাছাড়া তিনি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গল তৎকালীন যে বাংলা, সেই বেঙ্গল অ্যাটাকও করেছিলেন, ঠিক আছে, বেঙ্গল অ্যাটাক করেছিলেন। এবং তখন বাংলার শাসক কে ছিল? তখন বাংলার শাসক ছিল পাল বংশের মহিপাল, পাল বংশের মহিপাল, এবং তিনি বাংলাকে জয় করে নিয়েছিলেন। এবং তারপরে তিনি কি উপাধি নিয়েছিলেন? যেহেতু বাংলা বা তৎকালীন বাংলাটা কী ছিল? গঙ্গা নদীর তীরে, তার জন্য তিনি গঙ্গায় কোন্ড চোল উপাধি নিয়েছিলেন, ঠিক আছে। এবং তিনি ইন্দোনেশিয়াকেও, বর্তমানে যে ইন্দোনেশিয়া, সেই ইন্দোনেশিয়াকেও জয় করেছিলেন কে? রাজেন্দ্র প্রথম। তাহলে এখানে প্রশ্ন আছে কে? গঙ্গায় কোন্ডা চোল বা গঙ্গা নদীর বিজয়ী কে? রাজেন্দ্র চোল প্রথম, ঠিক আছে, রাজেন্দ্র চোল প্রথম। নেক্সট দেখো প্রশ্ন কি আছে? গরিবি হাটাও এবং ন্যায় বিচারের সঙ্গে প্রবৃদ্ধি ছিল এর মূল লক্ষ্য। মানে কোন 5 ইয়ার প্ল্যানিংয়ে, এখানে মেন যে প্রশ্নটা আছে, কোন 5 ইয়ার প্ল্যানিংয়ের মূল উদ্দেশ্য ছিল কি? গরিবি হাটাও, তার সাথে কি ছিল? তার সাথে ছিল ন্যায় বিচারের সঙ্গে বৃদ্ধি। তো দেখো প্রথমত 5 ইয়ার প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ, ইকোনমিক্সের দিক থেকে 5 ইয়ার প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই। টোটাল 12টা 5 ইয়ার প্ল্যানিং হয়েছিল এবং লাস্ট যে 5 ইয়ার প্ল্যানিংটা ছিল সেটা ছিল 2012 থেকে 17, ঠিক আছে। তো দেখো প্রথম যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংটা এসেছিল, 5 ইয়ার প্ল্যানিংটা কি? একটা পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে মানে প্রতি 5 বছরের একটা টার্গেট ফিক্স করা হতো। সেই টার্গেট অনুযায়ী আমাদের ভারতবর্ষ কতটা স্তর এগিয়ে যাবে সেটা নির্ধারিত করতে এই 5 ইয়ার প্ল্যানিংয়ে, মানে তারা একটা টার্গেট সেট করতে এই 5 ইয়ার প্ল্যানিংয়ের মধ্যে। প্রথম যে 5 ইয়ার প্ল্যানিংটা হয়েছিল সেটা 1951 সালে হয়েছিল। 1951 থেকে 56, 5 বছর চলেছিল, ঠিক আছে, প্রথম 5 ইয়ার প্ল্যানিং, ঠিক আছে। এইখানে এই 5 ইয়ার প্ল্যানিংয়ের মেন যে ফোকাস, ঠিক আছে, মেন যে ফোকাস সেটা ছিল কি? কৃষিকাজ, আরেকটা তার সাথে হচ্ছে জলসেচ, ইরিগেশন যাকে বলা হচ্ছে, সেটা ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস। এই 5 ইয়ার প্ল্যানিংয়ের যে মডেলটা, সেই মডেলটা কে দিয়েছিল জানো? বা সেই মডেলটার নাম কি? সেই মডেলটার নাম হচ্ছে হ্যারেড ডোমার মডেল, ঠিক আছে। এবং এটার যে ড্রাফট, যে 5 ইয়ার প্ল্যানিংটার যে ড্রাফটটা, সেটা তৈরি করেছিল কে? সেই ড্রাফট তৈরি করেছিল কে.এন. রাজ, ঠিক আছে। দেখো প্রথম যে 5 ইয়ার প্ল্যানিং, এখানে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ মানে গড়ে উঠেছিল, ঠিক আছে। প্রথমত একটা প্রোগ্রাম চালু হয় 2 অক্টোবর 1952 থেকে, 2 অক্টোবর 1952 থেকে একটা প্রোগ্রাম চালু হয়। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কি? কমিউনিটি, নোট করবে তোমরা, ঠিক আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দেখো এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমেই বর্তমানে যে বিডিও একটা পদ আছে না, বিডিও ব্লক লেভেলে, সেই বিডিও পদের স্থাপনা হয়েছিল এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে, যেটাকে বলা হচ্ছে ব্লক লেভেল ডেভেলপমেন্ট অফিসার, বিডিও। সে বিডিওর পদ তৈরি হয়েছিল এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রথম যে 5 ইয়ার প্ল্যানিং সেখানে। তাছাড়া 3টা বহুনদী যে প্রজেক্ট, সেই সময়কার 3টা যে বহুনদী প্রজেক্ট, ঠিক আছে, এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ের মধ্যেই হয়েছিল। একটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, একটা হচ্ছে কি হীরাকুন্দ যে জল বহুনদী প্রজেক্ট, এবং একটা হচ্ছে ভাংড়া নাঙ্গল, ঠিক আছে। এই 3টা যে বহুনদী প্রজেক্ট বা বাঁধ তৈরি যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো শুরু হয়েছিল কখন?
ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ে। এবং এই যে তিনটা প্রজেক্ট, এই তিনটা প্রজেক্টকে জওহরলাল নেহরু, ঠিক আছে, জওহরলাল নেহরু কি বলেছিলেন জানো? জওহরলাল নেহরু বলেছিলেন যে এটা আধুনিক ভারতের মন্দির। কি? আধুনিক ভারতের মন্দির। ঠিক আছে, বোঝা গেছে। দেখো প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানিং নিয়ে এখন আলোচনা করব না, প্রায় 12টা মতো 5 ইয়ার প্ল্যানিং আছে। তো একটা আলাদা ক্লাস যেখানে শুধুমাত্র 5 ইয়ার প্ল্যানিং নিয়ে পড়ানো হবে, সেরকম একটা ক্লাস নেব যদি তোমরা চাও। ঠিক আছে, তো দেখো এরপর দেখো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিংটা কখন থেকে কখন চলেছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে বলবো। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং চলেছে তোমার 1956 থেকে 61, 1956 থেকে 61। ঠিক আছে, 3 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং যেটা ছিল সেটা চলেছিল তোমার 1961 থেকে 5 বছর 66 পর্যন্ত। ঠিক আছে, তারপরে কিন্তু কোনো 5 ইয়ার প্ল্যানিং বর্তমানে তারপর আসেনি। তারপর ছিল প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে, প্ল্যান হলিডে কতদিন ছিল? 3 বছর ছিল। প্রথমত 1966 থেকে 67, 67 থেকে 68 এবং 68 থেকে 69, এই 3 বছর ছিল প্ল্যান হলিডে। ঠিক আছে, তারপর আসে 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং। ঠিক আছে, 4 নাম্বার যে 5 ইয়ার প্ল্যানিং তারপর আসে, দেখো আরেকবার ইরেজ করছি, সরি, 4 নাম্বার যে 5 ইয়ার প্ল্যানিং এটা এসেছিল কখন? 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং এসেছিল 1969 থেকে 74। ঠিক আছে, 5 বছর চলেছিল। এই যে 4 নাম্বার যে 5 ইয়ার প্ল্যানিং, এটার যে মোটো বা এম যেটা ছিল সেটা হচ্ছে গ্রোথ উইথ স্ট্যাবিলিটি। গ্রোথ উইথ স্ট্যাবিলিটি, তার মানেটা কি? তার মানে আমরা তো বৃদ্ধি করব, ঠিক আছে, বিকাশ আমরা করব, কিন্তু সেটা স্ট্যাবিলিটির সাথে। মনে রাখবে এই 4 নাম্বার যে 5 ইয়ার প্ল্যানিং, তার মধ্যে 1969 সালে জুলাই মাসে, ঠিক আছে, 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন, 14টা ব্যাংকের, ঠিক আছে, 14টা ব্যাংকের যে ন্যাশনালাইজেশন সেটা কিন্তু এই 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিংয়ের মধ্যে হয়েছিল। এবং আমাদের যে প্রথম পরমাণু পরীক্ষা 1974 সালে, প্রথম যে পরমাণু পরীক্ষা যেটাকে বলা হচ্ছে অপারেশন স্মাইলিং বুদ্ধা, অপারেশন স্মাইলিং বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা, সেটাও এসেছিল কোথার থেকে? এই 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং থেকে। এবং 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিংয়ের যে ড্রাফট, সেই ড্রাফটটা কে তৈরি করেছিল? ড্রাফটটা তৈরি করেছিল গডগিল। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং। তারপর চলে এসো 5 নাম্বার 5 ইয়ার প্ল্যানিংয়ে। ঠিক আছে, 5 নাম্বার, এটা ইরেজ করতে হচ্ছে বারবার, সরি তার জন্য। 5 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ। 5 নাম্বারটা হচ্ছে তোমার 1974 থেকে 78। দেখো এই 5 নাম্বার 5 ইয়ার প্ল্যানিংটা হচ্ছে একমাত্র 5 ইয়ার প্ল্যানিং যেটা শুধুমাত্র 4 বছর চলেছিল। কারণ কি? তারপরে সরকার পরিবর্তন হয়েছিল। বর্তমানে এখন সরকার আছে কে? 1974 থেকে 78, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর। ঠিক আছে, তো দেখো 1974 থেকে 78 পর্যন্ত এটা 4 বছর চলেছিল। এবং এই 5 নাম্বার 5 ইয়ার প্ল্যানিংয়ে বলা হয়েছিল যে গরিবি হাটাও, গরিবি হাটাও। তাহলে গরিবও হাটাও বা মানে গরিবি হাটাও, এই যে স্লোগানটা, এটা কোথায় এসেছিল? 5 নাম্বার 5 ইয়ার প্ল্যানিংয়ে। এবং এটার যে মডেলটা, এটার মডেলটা কে দিয়েছিল? ডিপি ধর মডেল। ঠিক আছে, ডিপি ধর মডেল, মডেলটা হচ্ছে কি? ডিপি ধর মডেল, ডিপি ধর। দেখো এইগুলোই প্রশ্নতে আসবে কিন্তু, যে 5 নাম্বার 5 ইয়ার প্ল্যানিংয়ের যে মডেল সেটা কি দিয়েছিল। এরপর দেখো এই 5 ইয়ার প্ল্যানিংয়ের মধ্যেই 1975 সালে, ঠিক আছে, 1975 সালের 2 অক্টোবর কি করা হয়েছিল? একটা ব্যাংক স্থাপনা করা হয়েছিল। ব্যাংকটার নাম হচ্ছে আরআরবি, রুরাল রিজিওনাল ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক। ঠিক আছে, তারপর আবার 2 বছর কিন্তু কোনো রকম
তাহলে অ্যান্সারটা এখানে দেখে নাও, অ্যান্সারটা হচ্ছে কি 5 ইয়ার প্ল্যানিং। এখানে কি বলা হয়েছিল, গরিবি হাটাও এবং ন্যায় বিচারের সঙ্গে বৃদ্ধি, গ্রোথ উইথ জাস্টিস, ঠিক আছে, এবং তার সাথে গরিবি হাটাও কোথায় বলা হয়েছিল, 5 ইয়ার প্ল্যানিংয়ের। ঠিক আছে, প্ল্যান হলিডে কতদিন চলেছিল তোমাদেরকে তো এখনই বললাম, প্ল্যান হলিডে হচ্ছে 3 বছর, 1966 থেকে 1969 পর্যন্ত প্ল্যান হলিডে। ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং নিয়েও তোমাদেরকে বলেছি 1969 থেকে 74 পর্যন্ত, যেখানে বলা হয়েছিল গ্রোথ উইথ স্ট্যাবিলিটি। এরপর আসে রোলিং প্ল্যান। ঠিক আছে, তোমাদেরকে তো বললাম এইখানে কী ছিল, ইন্দিরা গান্ধীর সরকার 4 বছর চলেছে, তারপর সরকার পরিবর্তন হয়ে কার আসে, মোরারজি দেশাইয়ের সরকার আসে, এবং তারা এই 5 ইয়ার প্ল্যানিংয়ের যে প্রসেস, সেই 5 ইয়ার প্ল্যানিংয়ের প্রসেসটাকে তুলে দেয় এবং তারা নিয়ে আসে রোলিং মডেল। কী নাম, রোলিং মডেল, রোলিং প্ল্যান বা রোলিং মডেল। এটা চলেছিল কত বছর, 2 বছর, 1978 থেকে 79 এবং 79 থেকে 80, এই 2 বছর চলেছিল রোলিং প্ল্যান। ঠিক আছে, তারপর এসেছিল 6th 5 ইয়ার প্ল্যানিং। ঠিক আছে, 6th 5 ইয়ার প্ল্যানিংটা কখন এসেছিল দেখে নাও, ডেটগুলো মনে রাখবে। ঠিক আছে, 6 নাম্বারটা এসেছিল 1980 থেকে 85, তারপর হচ্ছে 7 নাম্বারটা এসেছিল তোমার 1985 থেকে 90, 5 বছর করে তো, 1985 থেকে 90। তারপর হচ্ছে আবার হলিডে নিয়েছিল, প্ল্যান হলিডে, তারপর আবার প্ল্যান হলিডে ছিল। ঠিক আছে, প্ল্যান হলিডে ছিল 2 বছরের, 1990 থেকে 91 আর 91 থেকে 92, 2 বছর আবার প্ল্যান হলিডে। তারপর আসে 8 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং। 8 নাম্বারটা এসেছিল 1992 থেকে 93, না 1992 থেকে 97, 5 বছরের তো। 8 নাম্বারটা এসেছিল 1992 থেকে 97, 9 নাম্বারটা এসেছিল 1997 থেকে 2002, 10 নাম্বারেরটা এসেছিল তোমার 2002 থেকে 2007, তারপরে এসেছিল 11 নাম্বার, 11 নাম্বারটা দেখে নাও 2007 থেকে 2012, তারপর এসেছিল সব থেকে লাস্ট যেটা 12 নাম্বার। ঠিক আছে, 12 নাম্বারটা হচ্ছে লাস্ট 5 ইয়ার প্ল্যানিং, লাস্ট 5 ইয়ার প্ল্যানিং, সেটা এসেছিল 2012 থেকে 17 পর্যন্ত, কারণ তারপরে সরকার চেঞ্জ হয়ে গিয়েছিল তার মাঝেই। এই লাস্ট 5 ইয়ার প্ল্যানিংয়ে ছিল কি, মানে অতি বৃদ্ধির সাথে কি করা ছিল, গ্রোথ করাটাই টার্গেট ছিল এই 12 নাম্বার যে 5 ইয়ার প্ল্যানিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বছরে ভারতীয় সেনাবাহিনী গোয়াকে পর্তুগিজের হাত থেকে মুক্তি দেয়? তো দেখো, ভারতে যেসব ইউরোপীয়রা আসে তাদের মধ্যে সবথেকে প্রথমে এসেছিল পর্তুগিজরা, এবং সবার শেষে যারা গেছিলো সেটা হচ্ছে পর্তুগিজ। তো দেখো ভারতে কারা কারা এসেছিল প্রথমে তোমরা সেটা দেখো। ইনভেশন অফ ইউরোপ, ইউরোপের যে আক্রমণ ঠিক নয়, তারা ব্যবসার জন্য এসেছিল, তারপর পরবর্তী ক্ষেত্রে এখানে রাজ করে গেছে, সেটা আলাদা ব্যাপার। প্রথমেই যারা এসেছিল সেটা হচ্ছে পর্তুগিজ। কারা এসেছিল? পর্তুগিজরা এসেছিল। ঠিক আছে, পর্তুগিজ এসেছিল। পর্তুগিজের পর কারা এসেছিল? ডাচ, বা বর্তমানে যেটা নেদারল্যান্ড, সেই নেদারল্যান্ডের যারা লোক তাদেরকে বলা হতো ডাচ, ডাচরা এসেছিল। ঠিক আছে, তারপর এসেছিল ব্রিটিশ, ব্রিটিশের পর এসেছিল ড্যানিশ, ডেনমার্কের যারা তাদেরকে বলা হয় ডেনিশ, এবং সর্বশেষ এসেছিল ফ্রান্স। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে কারা এসেছিল বললাম? পর্তুগিজরা। যদিও আমাদের উপর শাসন সব থেকে বেশি ব্রিটিশরা করেছে, কিন্তু তবুও সবার প্রথমে এসেছিল পর্তুগিজরা বা পর্তুগালিরা। প্রথম কে এসেছিল 1498 সালে? কে এসেছিল? ভাস্কো ডি গামা, ভাস্কো ডি গামা, তিনি প্রথম ভারতে এসেছিলেন। দেখো অনেকে বলে যে ভাস্কো ডি গামা নাকি ভারতের খোঁজ করেছে। তো দেখো তোমরা মনে রাখবে, ভারত হচ্ছে পৃথিবীর শুরুর থেকে আছে। ঠিক আছে, এটা একটা কথা মনে রাখবে, ভারতের খোঁজ কেউ করেনি। ভাস্কো ডি গামা কী করেছিল? পর্তুগিজ থেকে ভারতে আসার যে সামুদ্রিক রাস্তা, সেই রাস্তাটার খোঁজ করেছিল, ভারতবর্ষের খোঁজ করেনি। ভারত সেদিনও ছিল, আজকেও আছে, এবং
ভবিষ্যতেও থাকবে, সেটা হচ্ছে কি ভারতবর্ষ। ঠিক আছে, তো ভাস্কো ডি গামা কী করেছিল, ভারতে আসার যে সমুদ্রের রাস্তা সেটা খোঁজ করেছিল এবং কোথায় এসেছিল, ভারতের কালিকট বন্দরে। কোথায়? কালিকট বন্দরে এসছিল। এবং এই ভাস্কো ডি গামা ভারতে আসাতে একজন গুজরাটি ব্যবসায়ী সাহায্য করেছিল ভাস্কো ডি গামাকে, তার নাম হচ্ছে আব্দুল, এটাও কিন্তু মনে রেখো, আব্দুল তাকে সাহায্য করেছিল। এবং কালিকট বন্দরে যখন তিনি আসেন তখন তাকে ওয়েলকাম করেছিল কে, জামোরিন। কে করেছিল? জামোরিন, এটাও কিন্তু মনে রেখো, জামোরিন তাকে ওয়েলকাম করেছিল। দেখো ভাস্কো ডি গামা যখন ভারতে আসে এবং এখানকার মশলাপাতি দেখে, ঠিক আছে, মশলাপাতি দেখে সে বুঝতে পারে এই মশলাটা যদি তাদের দেশে নিয়ে যেয়ে বিক্রি করে তাহলে এখান থেকে প্রায় 5 গুণের বেশি দাম পাবে। ঠিক আছে, তো তার জন্য তারা ব্যবসা শুরু করে এবং তারপর আস্তে আস্তে আমাদের ভারতবর্ষকে গ্রাস করতে শুরু করে। তো দেখো তারা এসেছিল 1498 সালে, কিন্তু পর্তুগিজরা ভারত ছেড়ে কবে গেছে জানো? 1961 সালে। ভারত স্বাধীনতা পেয়েছে 1947 সালে। স্বাধীনতা পাওয়ার পরেও কিন্তু পর্তুগিজরা ভারতে ছিল। ভারতের দুটি জায়গা, একটা হচ্ছে গোয়া, আরেকটা হচ্ছে দমনদ্বীপ। এই যে দুটো জায়গা, এই দুটো জায়গায় কী করেছিল, নিজেদের দখলে করে রেখেছিল পর্তুগিজরা। তারপর ভারত সরকার কি চালায়, অপারেশন বিজয়। অপারেশন বিজয় ইন্ডিয়ান আর্মি চালায়। ঠিক আছে, এবং অপারেশন বিজয় চালানোর পর পর্তুগিজদেরকে মানে ঠেঙ্গায় ঠেঙ্গায় এখান থেকে বার করেছে, সেটা হচ্ছে কে, ইন্ডিয়ান আর্মি, অপারেশন বিজয়ের মাধ্যমে। এবং 1986 সালে, ঠিক আছে, গোয়াকে কি করা হয়, ভারতের 25তম রাজ্য বানানো হয়। ঠিক আছে, 25তম রাজ্য বানানো হয়। তাহলে প্রশ্নটা কি ছিল, কোন বছর ভারতীয় সেনাবাহিনী গোয়াকে পর্তুগিজদের হাত থেকে মুক্ত করেছিল? 1961। কোন অপারেশনের মাধ্যমে? অপারেশন বিজয়। অপারেশন বিজয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কেন্দ্র রাজ্য এবং আন্তঃরাজ্য সহযোগিতার প্রচারের জন্য একটি আন্তঃরাজ্য পরিষদ মানে হচ্ছে ইন্টার স্টেট কাউন্সিল। ঠিক আছে, ইন্টার স্টেট কাউন্সিল। ইন্টার স্টেট কাউন্সিল নিয়োগ করার অধিকার কার আছে? ইন্টার স্টেট কাউন্সিল, যার মানে আলোচনা করা হয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল 263-তে। ইন্টার স্টেট কাউন্সিল, তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে যে ইন্টার স্টেট কাউন্সিল থেকে যেই প্রশ্ন আসুক সেই প্রশ্ন একটাই উত্তর হবে, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ইন্টার স্টেট কাউন্সিলের যে নিয়োগ, সে নিয়োগ করার অধিকার কার আছে? একমাত্র ভারতের রাষ্ট্রপতির আছে। ঠিক আছে, এবং এই ইন্টার স্টেট কাউন্সিল থেকে আরও একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে একটা কমিশনের প্রশ্ন, সেটা হচ্ছে সরকারিয়া কমিশন। ঠিক আছে, সরকারিয়া কমিশন, সরকারিয়া কমিশন। তো মনে রাখবে এই যে সরকারিয়া কমিশন, এটা 1990 সালে গঠন হয়েছিল এবং এই সরকারিয়া কমিশনের সিফারিশেই কিন্তু ইন্টার স্টেট কাউন্সিলটা তৈরি করা হয়েছিল 1990 সালে। নেক্সট প্রশ্ন দেখো কি, মুখগহ্বর কোন অঙ্গ সিস্টেমের একটি উপাদান? মানে মুখগহ্বর যাকে বলা হচ্ছে বাকাল ক্যাভিটি, পাচনতন্ত্র, শাসনতন্ত্র, সংবহনতন্ত্র নাকি প্রজনন সিস্টেম? তো মনে রাখবে যেখানে মুখের কথা আছে সেখানে কিন্তু পাচনের কথাও আছে, কারণ কি খাবার আমরা মুখ দিয়ে খাই। তো দেখো পাচনতন্ত্র বা যেটাকে আমরা বলে থাকি ডাইজেস্টিভ সিস্টেম, কি বলছে? ডাইজেস্টিভ সিস্টেম। দেখো ডাইজেস্টিভ সিস্টেম থেকে তোমরা কয়েকটা বিষয় জানো, সেটা হচ্ছে কি পাচনতন্ত্র। মনে রাখবে আমাদের মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত এই পুরোটাই আসছে কিসের আন্ডারে? এই পুরোটাই আসছে ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে। এবং এই পুরোটার যদি বলা হয় লেন্থ কত, সেটা হচ্ছে 33 ফুট, 33 ফুট বা 8 থেকে 10 মিটার। ঠিক আছে, তো প্রথমে আমাদের ডাইজেশনটা কীরকমভাবে হয় সেটা তোমরা দেখো। প্রথমেই দেখো আমাদের খাবারটা কোথায় যায়? আমাদের মুখের ভেতর যায়, আমরা মুখে খাবারটা নিই, তারপর সেই খাবারটা আমাদের ফেরিংসে যায়। ফেরিংস মানে হচ্ছে কি? ফেরিংস মানে হচ্ছে আমাদের একটা চেম্বার
যে চেম্বারের মধ্যে দিয়ে আমাদের অক্সিজেনও যায়, মানে আমাদের শ্বাস প্রশ্বাসও চলে এবং খাবারটাও যায়। মানে ফেরিংস হচ্ছে এমন একটা চেম্বার, ধরো এই একটা চেম্বার, তো এই একটা চেম্বার, ঠিক আছে, এটা একটা চেম্বার, মাঝে শুধু একটা এরকম আছে। এইদিকে ধরো শ্বাস প্রশ্বাস হয়, এদিকে খাবার আসে। যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই তখন খাবারের এটা বন্ধ করে দেয়, এদিকে একটা ঢাকনার মতন আছে। মানে জিনিসটা তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো দাঁড়া, ভালোভাবে দেখো জিনিসটা কি। ফেরিংস হচ্ছে, এটা ধরো আমাদের গলাটা, তো গলাটার মধ্যে এইরকম একটা জায়গা হচ্ছে ফেরিংস। এইখানে একটা থাকে ঢাকনা থাকে, একটা হচ্ছে ঢাকনা, এটা হচ্ছে ঢাকনা। ধরো এই ঢাকনাটা কি করে, এই ঢাকনাটা কি করে, ধরো এটা দিয়ে খাবার আসার রাস্তা আর এটা দিয়ে শ্বাস প্রশ্বাসের রাস্তা। এই খাবার আসার রাস্তা দিয়ে যদি খাবার আসে, সেই সময় এই ঢাকনাটা কি করে, এই শ্বাস প্রশ্বাসের যে রাস্তা সেটাকে বন্ধ করে দেয়, এবং যখন শ্বাস প্রশ্বাস চলে তখন এই খাবারের রাস্তাটাকে বন্ধ করে দেয়। অনেক সময় আমরা কি করি, খেতে খেতে কথা বলি, তখন কি হয়, আমাদের যে খাবার সেটা অনেক সময় শ্বাসনালীতে চলে যায়, তারপর আমরা কাশতে থাকি, যতক্ষণ না সেই খাবারটা শ্বাসনালীর থেকে বেরাচ্ছে শান্তি থাকে না। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি ফেরিংস। তাহলে মুখ থেকে প্রথমে কোথায় আসে, ফেরিংসে আসে। ফেরিংসে আসার পরে খাবারটা কোথায় যায় দেখো, তারপর খাবারটা যায় আমাদের ফুড পাইপে, খাদ্যনালী, যেটাকে বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায় ওসিওফেগাস, ঠিক আছে। তারপর যায় আমাদের পেটে, স্টোমাক, পেটের মধ্যে যায়, আমাদের পাকস্থলীতে যায়। স্টোমাক মানে হচ্ছে পাকস্থলী। পাকস্থলীতে এই যে ফুড পাইপ থেকে স্টোমাকে খাবারটা যাচ্ছে, এই যাওয়ার প্রসেসের মধ্যে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ক্রমাকুঞ্চন পদ্ধতি। বাংলায় যেটাকে বলা হচ্ছে ক্রমাকুঞ্চন পদ্ধতি, মানে প্রেসারের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফুড পাইপ থেকে খাবারটা আমাদের স্টোমাকে গেল। ভালো জিনিস। স্টোমাকে আসার পরে সেটা আসে আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্তে তিনটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিওডেনিয়াম, একটা হচ্ছে জেজুনাম, আর একটা হচ্ছে ইলিয়াম। এই তিনটার মধ্যে দিয়ে যখন খাবারটা পাস হচ্ছে, তারপরে খাবারটা চলে যায় কোথায়, সিকামে চলে যায়। সিকামে যাওয়ার পর খাবারটা কোথায় যায় দেখো, সিকামে চলে গেল। সিকামে যাওয়ার পরে যায় কোলনে। কোথায় যায়, কোলনে যায়। কোলনে যাওয়ার পরে খাবারটা যায় রেকটাম, এবং সব শেষে আমাদের অ্যানাস বা পায়ু ছিদ্র দিয়ে যে ওয়েস্ট প্রোডাক্ট থাকে সেটা বেরিয়ে আসে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল যে ডাইজেশন সিস্টেম, সে ডাইজেশন সিস্টেম প্রথমে মাউথ, মুখের মধ্যে আসে, তারপর ফেরিংসে আসে, তারপর ফুড পাইপের মধ্যে দিয়ে স্টোমাকে যায়, এবং স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের মধ্যে তিনটা জায়গা দিয়ে খাবারটা যায়। একটা হচ্ছে ডিওডেনাম, একটা হচ্ছে জেজুনাম, একটা হচ্ছে ইলিয়াম। তারপর সেই খাবারটা যায় সিকামে, সিকামের পর কোলন, কোলনের পর খাবারটা চলে যায় রেকটামে, মানে এখানে ওয়েস্ট প্রোডাক্টটা যায়, ঠিক আছে। এই রেকটামে আসার পর সেটা আমাদের পায়ু ছিদ্রের মধ্য দিয়ে আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে। এরপর মনে রাখবে, আমরা মুখে যখন খাবারটা নিই, তারপর আমাদের মুখের সাথে, মুখে কি থাকে, স্যালাইভা গ্ল্যান্ড থাকে, যেটা আমরা স্যালাইভা বলি। সেই স্যালাইভাটা খাবারের সাথে মিশছে, যাতে কী জন্য মিশে তার একটা কারণ আছে। এই যে স্যালাইভা গ্ল্যান্ড, ঠিক আছে, স্যালাইভা যে গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড থেকে দু ধরনের কি নিঃসৃত হয়, এনজাইম। একটা হচ্ছে লাইসোজাইম, একটা হচ্ছে লাইসোজাইম, আর একটা হচ্ছে অ্যামাইলেজ। এই দুটা নিঃসৃত হয়। এই লাইসোজাইমের কাজ হচ্ছে জীবাণুকে ভক্ষণ করা, জীবাণুটাকে খেয়ে নেই কে, লাইসোজাইম। এবং এই যে অ্যামাইলেজ, এই অ্যামাইলেজ কি করে, কার্বোহাইড্রেটের পাচন করে। কার্বোহাইড্রেট, যেটা আমাদের শর্করা বলে থাকি, তার যে পাচন, সেটা আমাদের স্যালাইভা গ্ল্যান্ডের থেকে এক ধরনের কি বেরোয়, অ্যামাইলেজ মানে নিঃসৃত হয়। অ্যামাইলেজটা কি করে, কার্বোহাইড্রেটটাকে পাচন করে। এবং এই খাবারটা যখন আমাদের মুখের ভেতরে থাকে, ঠিক আছে, যখন খাবারটা আমাদের কোথায় থাকে, মুখের ভেতর থাকে, তাকে বলা হচ্ছে বোলাস। তাকে কি বলা হচ্ছে, বোলাস। যখন মুখের ভেতরে থাকে তাকে বলা হচ্ছে বোলাস। এবং যখন আমাদের পেটের পাকস্থলীতে থাকে, যখন স্টোমাকের ভেতরে থাকে, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কাইম। তাহলে খাবার যখন আমাদের স্টোমাকের ভেতরে থাকে
তখন থাকে কাইম, আর মুখের ভেতরে যখন থাকে তাকে বলা হচ্ছে বোলাস। এরপর দেখো কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের স্যালাইভা গ্ল্যান্ডের সাথে মিশে অ্যামাইলেজের সাথে মিশে কার্বোহাইড্রেট তো পাচন হচ্ছে, এবং আমাদের পাকস্থলীর মধ্যে কি পাচন হয়? পাকস্থলীর মধ্যে প্রোটিনটা আমাদের কোথায় পাচন হয়? পাকস্থলীর মধ্যে কিন্তু পাচন হয়। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট প্রশ্নটা দেখো কি আছে, ভারতের সর্বোচ্চ আইনের যে কর্মকর্তা কে? সর্বোচ্চ আইনের কর্মকর্তা, তো মনে রাখবে ভারতের সর্বোচ্চ আইনের কর্মকর্তা হচ্ছে কে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। কে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যার চর্চা আমাদের সংবিধানের আর্টিকেল 76 মধ্যে করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ভারতের যে প্রথম বিধি মানে প্রথম আইনি কর্মকর্তা, তাকে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? এম.সি. শীতলবার্ড। এম.সি. শীতলবার্ড, তিনি ছিলেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল। এরপর দেখো এই যে অ্যাটর্নি জেনারেল, ইনি কিন্তু ভারতের যে কোনো কোর্টে গিয়ে কেস লড়তে পারেন, এবং এনার যে যোগ্যতা সুপ্রিম কোর্টের জাজের বরাবর এনার যোগ্যতা। ঠিক আছে, এই অ্যাটর্নি জেনারেলের আন্ডারে থাকে সলিসিটারি জেনারেল এনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, এবং এই সলিসিটারি জেনারেলের আন্ডারে থাকে অ্যাডিশনাল সলিসিটারি জেনারেল। ঠিক আছে, অ্যাডিশনাল সলিসিটারি জেনারেল, এটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার তথা দেশের জন্য। যদি আমাদের রাজ্যের কথা বলা হয়, রাজ্যের সবথেকে বড় আইনের কর্মকর্তাকে, সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল, তিনি হচ্ছেন রাজ্যের, এবং এনার সম্বন্ধে চর্চা আছে আমাদের সংবিধানের আর্টিকেল 165-তে 165। এরপর তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের কে অ্যাডভোকেট জেনারেল আছে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এরপর দেখো ভাইস প্রেসিডেন্ট, এই ভাইস প্রেসিডেন্টের চর্চা আমাদের সংবিধানের কত নাম্বার আর্টিকেলে করা হয়েছে? আর্টিকেল 63 থেকে 69 ভাইস প্রেসিডেন্ট। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার চর্চা কোথায় আছে? সুপ্রিম কোর্টে চর্চা আছে আর্টিকেল 124 থেকে 147। দেখো প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু ট্যাগলাইন দেওয়া আছে, যেমন CHSL 2023-এ এই প্রশ্নটা এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে যা উৎসবেরও উৎসব নামে পরিচিত, ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল, চাপচারকুট, এটা হচ্ছে চাপচারকুট। ঠিক আছে, নাকি হর্নবিল, নাকি মোয়াৎসু, নাকি ওয়াংলা? তো মনে রাখবে যে উৎসবের উৎসব নামে পরিচিত হচ্ছে সেটা হচ্ছে হর্নবিল। এই হর্নবিল কোথাকার? নাগাল্যান্ডের উৎসব। কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। কারণ কি 1963 সালে 1 ডিসেম্বর নাগাল্যান্ডকে একটা রাজ্য হিসাবে গ্রহণ করা হয়েছিল, এবং সেদিন থেকেই কি করে হর্নবিল উৎসবটি পালন করা হয়। এবং এই নাগাল্যান্ডের আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে মোয়াসু। কি? মোয়াসু বা মোয়াৎসু যেটাকে বলা হচ্ছে। আর একটা হচ্ছে সেনক্রেই। সেনক্রেই কোথাকার? সেনক্রেইও কিন্তু আমাদের নাগাল্যান্ডের। ঠিক আছে, এরপর দেখো চাপচারকুট। চাপচারকুট কোথাকার উৎসব? মিজোরামের। ঠিক আছে, চাপচারকুট, চাপচারকুট এটা হচ্ছে কোথাকার? মিজোরাম। এই চাপচারকুট মিজোরামের আরও একটি হচ্ছে কি মিমকুট, এগুলো সব হচ্ছে উৎসব। ঠিক আছে, তারপর আরও একটা ছিল ওয়াংলা। ওয়াংলাকে বলা হচ্ছে ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, 100 ড্রামের উৎসব হচ্ছে কি ওয়াংলা। কোথায় হয়? মেঘালয়। ঠিক আছে, মেঘালয় হয়। এবং মেঘালয়ের আরও কয়েকটি উৎসবের নাম হচ্ছে যেমন নোংক্রেন। কি আছে? নোংক্রেন আছে, চেরি ব্লেজ। চেরি ব্লেজ কোথাকার? চেরি ব্লেজ হচ্ছে মেঘালয়। তাছাড়া আর কি রয়েছে? যেমন বেহরি খেলাম, এগুলো কোথাকার? এগুলো সব মেঘালয়ের। পরবর্তী প্রশ্ন দেখো, চাপ পরিমাপের জন্য এসআই একক কি? পাস্কাল, ক্যান্ডেলা, অ্যাম্পিয়ার, নাকি কেলভিন? কেলভিনের মাধ্যমে আমরা কি মাপি? সেটা হচ্ছে উষ্ণতা। অ্যাম্পিয়ারের মাধ্যমে আমরা মাপি বিদ্যুৎ ধারা। ক্যান্ডেলার মধ্যে আমরা কি মাপি? জ্যোতি তীব্রতা। কি? জ্যোতি
তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, তাহলে চাপের পরিমাপের একক হচ্ছে পাস্কাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবং আজকের শেষ প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন নৃত্যটি মেইতি জনগোষ্ঠীর বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত? মেইতি, তার সাথে আরও বৈষ্ণব ধর্ম। ছৌ, সত্রিয়া, নাকি কুচিপুড়ি, নাকি মণিপুরি? এটাকে বলা হচ্ছে সত্রিয়ালয়, সত্রিয়া, সত্রিয়া। দেখো, বৈষ্ণব ধর্ম এবং মেইতি জনগোষ্ঠীর সাথে যুক্ত হচ্ছে সত্রিয়া ডান্স। এটা কোথাকার? সত্রিয়া ডান্স হচ্ছে আসামের, আসামের ডান্স। আসামের এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। কিন্তু ভারতের যে 9টি ক্লাসিক্যাল ডান্স আছে বর্তমানে, মানে সাহিত্য একাডেমি হিসাবে 8টি, কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার তার আন্ডারে 9টি। তো ক্লাসিক্যাল ডান্সের একটা ক্লাসিক্যাল ডান্স হচ্ছে সত্রিয়া। কত সালে শুরু হয়েছিল? 2000 সাল থেকে এটা স্বীকৃতি পেয়েছে। এবং এই সত্রিয়া ডান্স স্টার্ট করেছিল কে? শঙ্করদেব, শঙ্করদেব। ঠিক আছে, এবং এই সত্রিয়া ডান্সের কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টিস্ট, যেমন ইন্দিরা পিপি ভোরা। কি হচ্ছে নামগুলো কিন্তু মনে রেখো, ইন্দিরা পিপি ভোরা। ঠিক আছে, আর এটা হচ্ছে গুরু যতীন গোস্বামী। এরপর দেখো এখানে আছে ছৌ নৃত্য। ছৌ নৃত্যকে কী বলা হয়েছে? ছৌ নৃত্যকে মিনিস্ট্রি অফ কালচারের কিন্তু এটাকে ক্লাসিক্যাল ডান্স হিসাবে স্বীকৃতি দিয়েছে। ছৌ নৃত্য আমাদের ভারতবর্ষের 3টা রাজ্যে খুব বিখ্যাত। একটা হচ্ছে উড়িষ্যা, একটা হচ্ছে ছত্তিশগড়, একটা হচ্ছে উড়িষ্যা, একটা হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। উড়িষ্যার যে ছৌ নাচ তাকে বলা হচ্ছে কি? ময়ূরভঞ্জ শৈলী, ময়ূরভঞ্জ শৈলীর ছৌ নৃত্য। আর একটা হচ্ছে ঝাড়খণ্ডের, এই ঝাড়খণ্ডের যে ছৌ নৃত্য সেটাকে বলা হচ্ছে সেরাইকেলা ছৌ নৃত্য। এবং পশ্চিমবঙ্গের হচ্ছে পুরুলিয়া শৈলীতে, পুরুলিয়ার ছৌ নৃত্য। আমাদের জানো পুরুলিয়া ডিস্ট্রিক্টের সবথেকে ফেমাস হচ্ছে পুরুলিয়ার ছৌ নৃত্য। এবং এই ছৌ নৃত্যকে ইউনেস্কোর যে ইনটেঞ্জিবল সাইট সেখানে 2010 সালে যুক্ত করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর আরও কয়েকটি বিষয় তোমরা দেখো, সেটা হচ্ছে কি যে আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে কি কি নাম? একটা হচ্ছে ভারতনাট্যম, একটা আছে কি ভারতনাট্যম, ভারতনাট্যম। তার সাথে কি আছে? কুচিপুড়ি, কুচিপুড়ি, কথাকলি। ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্যম। এই আট্যম বা নাট্যম এই শব্দের অর্থ হচ্ছে নৃত্য। আরেকটা কি আছে? উড়িষ্যি। ঠিক আছে, আরও 3টা আছে, আরও 3টা কি কি? মণিপুরি আছে, আরেকটা আছে তোমার কত্থক, আরেকটা হচ্ছে সত্রিয়া। এখনই তোমাদেরকে যেটা বললাম সত্রিয়া। তো দেখো আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স। এটা হচ্ছে সাহিত্য একাডেমির মানে অনুসারে। কিসের অনুসারে? সাহিত্য একাডেমি, উপরটা লিখে দিচ্ছি তার জন্যে, সাহিত্য একাডেমি। আর যদি বলা হয় মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে, তাহলে হচ্ছে 9টা। কোনটা যুক্ত হবে? ছৌ নৃত্যটা যুক্ত হবে। ঠিক আছে, তো এই ভারতনাট্যমটা কোথাকার? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম। এই ভারতনাট্যম এর আরও একটি নাম আছে, সেটা হচ্ছে সাদিরাট্যম। তাহলে সাদিরাট্যম বা ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। কুচিপুড়ি কোথাকার? অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি। কথাকলি, কথাকলি হচ্ছে কেরালা, কেরালা। মোহিনীআট্যম, কেরালা। মোহিনীআট্যম মানে কি? মোহিনী মানে হচ্ছে সুন্দর নারী। মনে রাখবে মোহিনী আট্যম যে ডান্স সেটা শুধুমাত্র মেয়েরা কিন্তু করে। উড়িষ্যি নামটা দেখে বুঝতে পারছো উড়িষ্যার হবে। তারপর হচ্ছে মণিপুরি মানে মণিপুর। কত্থক এটা হচ্ছে আমাদের নর্থ ইন্ডিয়ার। ঠিক আছে, এবং সত্রিয়া হচ্ছে আসামের ক্লাসিক্যাল ডান্স। তাহলে ক্লাসিক্যাল ডান্স সম্বন্ধে তোমাদেরকে বললাম। এরপর কিছু কিছু আর্টিস্টের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। সেইখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রুক্মিণী দেবী অরুণ্ডালে।
রুক্মিণী দেবী অরুণ্ডালে। তিনি কিসের সাথে যুক্ত? ভারতনাট্যম। ঠিক আছে, তো দেখো আজকের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোই ছিল। তোমাদের সাথে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু অনেক ডিটেলসে আলোচনা করেছি। এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট তৈরি করতে তোমরা আশা করি তোমরাও বুঝতে পারছো যারা এই কম্পিটিশনের দুনিয়াতে আছো যে কীরকমভাবে মানে কতটা কষ্ট করলে এরকম ধরনের কন্টেন্ট তোমাদের জন্য রেডি করা যায়। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার। আমার কাছে দেখো ইকুইপমেন্ট নেই, আমি মোবাইলে ক্লাস করাচ্ছি, সেখানে আমার ইকুইপমেন্ট নেই। আমি চেষ্টা করছি তবু তোমাদেরকে যথেষ্ট ভালো কন্টেন্ট দেওয়ার। ঠিক আছে, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ক্লাসটা দেখার পরে একটা কমেন্ট এবং একটা লাইক অবশ্যই দিয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।